প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান প্রযুক্তি আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24 এ। আপনাদের সাথে আছি আমি আলমোহাইমিনুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাবার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। অদ্ভুত এক চামচ আবিষ্কার করলো সূর্যোদয়ের দেশ জাপান। কলা গাছ থেকেই পরিবেশ বান্ধব পণ্য তৈরি করলো মৌলভীবাজারের এক ক্ষুদে উদ্ভাবক। দেশেই তৈরি হলো বোম ডিসপোজাল রোবট। আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানালেন তার শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা। ব্লগিং এর জন্য সেরা আইফোন নাকি অ্যান্ড্রয়েড? অদ্ভুত এক চামচ আবিষ্কার করে তাক লাগিয়ে দিল সূর্যোদয়ের দেশ জাপান। এখন থেকে আপনার রান্নায় লবণ কম হলেও দুশ্চিন্তা করতে হবে না। এই চামচ থাকলে প্রিয়জনের কটু কথা শুনতে হবে না আপনাকে। কারণ দেখতে সাধারণ চামচের মতো হলেও এই চামচের নাম ইলেকট্রিক সল্ট। খাবারে লবণের পরিমাণ কম থাকলেও ইলেকট্রিক সল্ট নামে এই চামচ খাবারের স্বাদে আরো লবণাক্ত করে তোলে। লবণের মাত্রা ঠিক করে খাবারের স্বাদ নিয়ন্ত্রণ করবে আপনার চামচ। এমনই এক অবাক করা ডিভাইস আবিষ্কার করলো জাপান। দেখতে সাধারণ চামচের মতো হলেও এর নাম ইলেকট্রিক সল্ট। খাবারে লবণের পরিমাণ কম থাকলেও ইলেকট্রিক সল্ট নামে এই চামচ খাবারের স্বাদ আরও লবণাক্ত করে তোলে। চামচটির ওজন 60 গ্রাম, যা একটি রিচার্জেবল লিথিয়াম ব্যাটারিতে চলে। এতে ধাতব যোগাযোগের সিস্টেম রয়েছে। এটি ব্যবহারকারীর জিহ্বায় একটি দুর্বল বৈদ্যুতিক চার্জ প্রেরণ করে, যা প্রকৃতপক্ষে আর কোনো লবণ যোগ না করেই খাবারের অনুভূত লবণাক্ততা বাড়াতে সোডিয়াম আয়ন টেনে নেয়। মেইজি ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স সায়েন্সের অধ্যাপক ও প্রযুক্তিটির স্রষ্টা হোমি মিয়াশিতা বলেন, প্রয়োজনের তুলনায় খাবারের লবণের পরিমাণ প্রায় 1/3 কম থাকলেও এই ডিভাইসটি খাবারের সঠিক স্বাদ প্রদান করে। আমরা বলতে পারি যে এটি আপনাকে নিয়মিত খাবারের একই শক্তিশালী স্বাদ উপভোগ করতে দেয়, এমনকি লবণের সাথে প্রায় 1/3 কমিয়ে খাবার খেলেও। অতিরিক্ত সোডিয়াম গ্রহণ উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং অন্যান্য রোগের প্রকোপ বৃদ্ধির জন্য দায়ী। জাপানে প্রাপ্তবয়স্করা গড়ে প্রায় 10 গ্রাম লবণ গ্রহণ করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত পরিমাণের দ্বিগুণ। কিরিন গবেষক আইসাতু বলেন, জাপানিদের লবণ খাওয়া কমাতে এবং বিভিন্ন রোগ থেকে বাঁচাতে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য এই আবিষ্কার। এর মাধ্যমে মানুষ তাদের লবণের পরিমাণ সামঞ্জস্য করতে পারবে এবং হালকা স্বাদের খাবারে অভ্যস্ত হতে পারবে। জাপানিদের লবণ খাওয়া কমাতে হবে, কিন্তু অভ্যস্ত খাদ্যাভ্যাস পরিবর্তন করা খুবই কঠিন হতে পারে। আমরা এই ইলেকট্রনিক সল্ট টুলটি তৈরি করেছি যাতে তারা তাদের লবণের পরিমাণ সামঞ্জস্য করতে পারে এবং হালকা স্বাদের খাবারে অভ্যস্ত হতে পারে। বিভিন্ন আকৃতির চামচের সাথে ইলেকট্রিক সল্ট যুক্ত চপস্টিকও আবিষ্কার করেন গবেষকরা। জানা যায় এই মাসে মাত্র 200টি ইলেকট্রিক সল্ট চামচ অনলাইনে 19,800 ইয়েন বিক্রি করা হবে এবং জুন মাসে একটি জাপানি খুচরা বিক্রেতার কাছে পণ্যটির সীমিত চালানের অফার করা হবে। 5 বছরের মধ্যে বিশ্বব্যাপী 1 মিলিয়ন মানুষ এটি ব্যবহার করবে বলে আশা প্রকাশ করেন গবেষকরা। আগামী বছর এই প্রযুক্তিটি বিদেশে বিক্রি শুরু হবে বলে জানায় সংস্থাটি। এবার মৌলভীবাজারের এক ক্ষুদে বিজ্ঞানী কলা গাছের তন্তুকে বিশেষায়িত করে প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব পণ্য তৈরির ফর্মুলা আবিষ্কার করেছে। শ্রীমঙ্গলের এক অজপাড়া গ্রামের এই উদ্ভাবক সাজ্জাদ জৈবিক আবর্জনা থেকে তৈরি করেছেন বায়োডিগ্রেডেবল পলিথিনও। তবে তার গবেষণা কাজের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে হিমশিম খাচ্ছে আর্থিকভাবে অসচ্ছল পরিবারটি। কলাগাছের ফেলে দেওয়া খোসা থেকে পলিথিন ও টাইলস তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সাজ্জাদুল ইসলাম সাব্বির। সাধারণত যেখানে নরমাল টাইলসগুলো ভেঙে যায়, এটা ভেঙবে না। কলা গাছের এই যে আঁশগুলা যেটা আমরা ফেলে দেই, এটা কোনো কাজেই আসে না। আর মেদা দিয়ে সে যে আজকে এইটা টাইলস আবিষ্কার করেছে, পলিথিনের বিকল্প হিসেবে একটা আবিষ্কার করেছে। শুরুতে বিভিন্ন স্থান থেকে কলা গাছ কেটে তার খোসাগুলো সংগ্রহ করেন এই ক্ষুদে বিজ্ঞানী। পরে সেগুলো থেকে বিশেষ প্রক্রিয়ায় আঁশ বের করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত গ্রামের সাব্বির।
কলা গাছের খোসা থেকে আঁশ বের করে তা কয়েক ঘন্টা ধরে রোদে শুকাতে দেওয়া হয়। এরপর তা পুরোপুরি শুকিয়ে গেলে বিভিন্ন পণ্য তৈরির জন্য ব্যবহার উপযোগী হয়ে ওঠে। আমি কলা গাছ কেটে সেখান থেকে কালেক্ট করেছিলাম, শুকাতে দিয়েছিলাম, সেটা এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এটাকে এখন ব্যবহারযোগ্য হিসেবে আমরা কাজ করা শুরু করতেছি। গ্লিসারিন ও অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে তৈরি করা হয় বিশেষ এক কেমিক্যাল। সেই কেমিক্যালের সাথে কলার ফাইবার ব্যবহার করে তৈরি করা হয় পলিথিন। গ্লিসারিন, অ্যাসিটিক অ্যাসিড, স্টার্চের পরিবর্তে এখানে সেলুলোজও ব্যবহার করা সম্ভব। এটা অনেকটা প্লাস্টিকের মতন হওয়া আরম্ভ হয়েছে, তবে এটা শুকাতে একটু দীর্ঘ সময় নেয়। সেই সময়ের পর এটা একটা কঠিন প্লাস্টিক হবে, যেখানে আমরা যতটুকু তরল তৈরি করেছি সেখান থেকে প্রায় 100 থেকে 150টি ছোট পলিথিন তৈরি করা সম্ভব। অন্যদিকে কলা গাছের ফাইবারের উপর প্রস্তুতকৃত কেমিক্যাল ছড়িয়ে দিয়ে তৈরি করা হয় প্লাস্টিকের টাইলস। মাত্র 6 ঘন্টার মধ্যেই প্রাকৃতিক উপায়ে এই টাইলস তৈরি করেন সাব্বির। কেমিক্যালের সাথে আমি 6 ঘন্টা রেখেছিলাম। সেই 6 ঘন্টা পর দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর, আমি এখানে টাইলসের শেপ প্রদান করতে পেরেছি সেই ফাইবারগুলোকে ব্যবহার করে, এবং এই সেম ফর্মুলা ব্যবহার করে আর নানান কিছু তৈরি করা সম্ভব। শুধু টাইলস নয়, কলা গাছ থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব প্লাস্টিকের আসবাবপত্র ও টিন। সাব্বিরের আবিষ্কৃত কাঁচামালে 65% কলা গাছের তন্তু ও 35% রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। এটি 12 ঘন্টার মধ্যে একটা কঠিন শক্ত প্লাস্টিকের মতন অবস্থানে চলে এসেছে, তবে সেটা প্লাস্টিকের মতন কোনো ক্ষতি করবে না। এটা নিঃসন্দেহে পচনশীল এবং পরিবেশের জন্য কোনো হুমকি স্বরূপ না। পচা আলুতে গিয়ে আপনার প্লাস্টিক বার করছে, গাছতে গিয়া খাতার কাগজ বার করছে, এখন আপনার কলা গাছ থেকে সুতা উঠে এসে গিয়া এই যে টাইলস বার করতেছে। জানালা এত কইতেছে যে মা জানালা বানাইতে পারবো, দরজা বানাইতে পারবো বা টিন বানাইতে পারবো। এমন উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আরও ভালো করা সম্ভব বলে মনে করেন সাব্বির ও তার মা। শুধুমাত্র চাই একটা সঠিক পৃষ্ঠপোষকতা, সরকার কর্তৃক প্রদত্ত একটি আর্থিক সহায়তা। আমি আশাবাদী সরকার এই 2টি প্রজেক্টের উপর চিন্তা করবে এবং এটিকে গ্রহণ করবে। তো দেশের লাগিও বালা করতে পারবো, হেরও ভবিষ্যৎটা উজ্জ্বল হইব। শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সাব্বিরের এমন উদ্ভাবনে খুশি তার প্রতিবেশীরা। তবে এই মেধাবীর স্বপ্ন বাস্তবায়নে সরকার ও সমাজের বিত্তবানদের পাশে চান তারা। তার এই আবিষ্কারের ফলে আমরা আর্থিকভাবে লাভবান হব এবং দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে একটি বড় প্রভাব ফেলবে। আমি আশাবাদী সরকারি পৃষ্ঠপোষকতায় যেন তার এই আবিষ্কারকে মূল্যায়ন করা হয় এবং তার মেধাকে বিকশিত করার জন্য সুযোগ করে দেওয়া হয়। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024-এ মৌলভীবাজার জেলা পর্যায়ে বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি পাওয়া সাব্বিরে মুগ্ধ তার শিক্ষকরাও। অমিত সম্ভাবনাময় এই শিক্ষার্থীর পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। কলা গাছের বর্জ্য থেকে বা পচা কলা গাছ থেকে নতুন করে পলিথিন তৈরি করা, অন্যান্য জিনিস তৈরি করার যে একটা উদ্ভাবনী তার মধ্যে এসেছে, এইটা আমরা স্কুলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। কোনো বিত্তবান ব্যক্তি অথবা সরকার যদি তাকে আর্থিক সাহায্য করে, আশা করছি তার এই উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সে যদি কোনো বিত্তবান ব্যক্তি থেকে বা সহৃদয়বান ব্যক্তি থেকে বা সরকারি কোনো সাহায্য পেত, তাহলে অবশ্যই আমার মনে হয় সে দেশের কাজে আত্মনিয়োগ করতে পারত। বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের 5 শিক্ষার্থী। তাদের তৈরি হেডিস X03 রোবটটি যে কোনো স্থানে থাকা বোমা শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম। এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছে সেনাবাহিনীর প্রতিনিধি দল। এই উদ্ভাবক দলের দাবি, মাত্র লাখ টাকায় তৈরি এই রোবট কাজ করবে উন্নত বিশ্বের বোম ডিসপোজাল রোবটের মতোই। যুদ্ধক্ষেত্রের বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম এমন এক রোবট তৈরি করেছেন রুয়েট শিক্ষার্থীরা। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কোটি টাকার রোবটের সাথে পাল্লা দিবে তাদের তৈরি মাত্র 50,000 টাকার রোবট। অলরেডি তারা বম ডিসপোজাল একটা রোবট বানিয়েছে। এটা পুরো একটা 50 কেজির একটা বস্তা, সেটা চাউল বা ডাউল বা ময়দা যে কোনো একটা বস্তা তারা রোবট তুলতে পারবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের 5 শিক্ষার্থী মিলে তৈরি করেছেন এই রোবট। মাত্র 10 দিনে তৈরি এই রোবট যে কোনো স্থানে থাকা বোমা শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম।
উঁচু নিচু রাস্তা, মাঠ, কাদামাটি সহ যে কোনো পথ পাড়ি দিতে পারে রোবটটি। প্রায় 3 কেজির বেশি ওজন উত্তোলন ও বহনে সক্ষম। আমরা সব ডিজাইন করলাম, ট্রায়াল এন্ড এরর করলাম, আর্মি অফিসিয়ালদের সাথে কথা বললাম, ওদের রিকোয়ারমেন্টগুলো জানলাম। ইন টোটালে 10 দিনের মধ্যে কাজটা শেষ করে ফেলছি। রুয়েট শিক্ষার্থী SM সাফায়েত জামিল, কাজী আতিফ, আল তাসদিদ উল, ইয়াসির আরাফাত ও আরিফুল ইসলামদের তৈরি এই রোবটে রয়েছে তারবিহীন ক্যামেরা ও মাইক্রোফোন, নাইট ভিশন মোড ও শক্তিশালী হেডলাইট থাকায় রোবটটি দিনের মতো রাতেও সমানভাবে ভূমিকা রাখতে সক্ষম। 1 কিলোমিটার দূর থেকে একে নিয়ন্ত্রণ করা যায়। সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তৈরি এই রোবটের ট্রায়ালও সম্পন্ন হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। টোটাল 5 জন আমরা মেম্বার ছিলাম, 4 জন ফুল টাইম কাজ করছি আর পরে একজন অ্যাড হয়েছিল। টোটাল আমরা 3টা ট্রায়াল দিছিলাম, 3rd ট্রায়ালে এটা আমরা সফল হয়েছিলাম। রোবটটির নাম হেডিক্স X03 রাখার কারণ হিসেবে শিক্ষার্থীরা জানান, গ্রিক পুরাণে হেডিসকে বলা হয় পাতাল লোকের দেবতা, আর X03 নির্দেশ করে রোবটের ট্রায়াল নাম্বার। এর উপর ভিত্তি করেই এই রোবটটির নামকরণ করা হয় বলে জানান তারা। আমাদের এই প্রজেক্টের নাম দিয়েছি আমরা হেডিস X03। হেডিস হচ্ছে গ্রিক মিথোলজির পাতালের দেবতা যাকে বলা হয়, আর X03 এটা মিনিং করে আমাদের ট্রায়াল নাম্বার। গত 28 মার্চ রোবট তৈরির প্রকল্পটি হাতে পান শিক্ষার্থীরা। এরপর মাত্র 10 দিনের মাথায় রোবটের কাজ শেষ করেন তারা। মাত্র 50,000 টাকা বরাদ্দ থাকায় বেশিরভাগ যন্ত্রাংশই নিজেদের হাতে তৈরি করতে হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। না, রোবটটা বানানোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জিং ছিল সেটা হচ্ছে রোবটের বাজেটটা খুবই সীমিত ছিল এবং টাইমও খুব সীমিত ছিল। তো যে পার্টসগুলো এক্সিস্টিং বা যেগুলো ভালো ফাংশনাল সেগুলো আমরা নিজেদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। 40 বা 50,000 বা 60,000 টাকা খরচ দেখানো হয়েছে। এটা শুধুমাত্র জাস্ট আমাদের একেবারে মিনিমাম কস্ট। কি রোবটের সেসিস, চাকা থেকে শুরু করে সব কিছুই তারা বানিয়েছে। তো সব মিলে মোটামুটি আমাদের 1 লাখ টাকা বা তারও বেশি খরচ হয়েছে বলে আমি মনে করি। গত 19 এপ্রিল নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় শিক্ষার্থীদের তৈরি হেডিক্স X03। এ সময় রোবটের বিভিন্ন ফিচার পরীক্ষা নিরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতিনিধিরা। ভবিষ্যতে রোবটটির উন্নত সংস্করণ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা। বাংলাদেশ আর্মির জন্য কাজ করব, তখনই কিন্তু মন খুশিতে ভরে ওঠে, যাক আমরা দেশের কোনো কাজে লাগতেছি। এই বিষয়টা জেনে সবাই খুবই উৎফুল্ল ছিল, যেহেতু একটা আর্মির বাংলাদেশের ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ করবে। নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল। প্রত্যেকটা পার্ট নিজে নিজে ডিজাইন করছি। চিন্তা করতে পারি না যে এত কম সময়ে এটা আমরা করতে পারবো। কোনো দক্ষ কর্মী অপারেট করতে পারে তাহলে 100% ভাবে কোনো একটা অপারেশন করতে পারবে। এরকম প্রজেক্টগুলো দেশের ডিফেন্স সেক্টরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এদিকে প্রকল্পটির পরামর্শক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্র কৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ রুকনুজ্জামান রানা ও মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলী। এ সময় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মেধা কাজে লাগানোর তাগিদ দেন তারা। বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলছি, তাদের সমস্যাগুলো আমরা জানার চেষ্টা করছি। তারা আমাদের সাথে কোলাবোরেটলি এইসব কাজগুলোর জন্য ফান্ডিং করবে বলে আশা প্রকাশ করেছে। আপনারা আপনাদের সমস্যাগুলো বলুন, মেধাটা কাজে লাগানোর জন্য সাপোর্ট করুন। এখন আমরা অনেক অনেক ভালো কিছু করব। বিসিসের পক্ষ থেকে আইসিটি খাতে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নির্দিষ্ট সময়ের জন্য এই অব্যাহতি বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন তারই শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত 20 মে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিসিসের নবনির্বাচিত এক্সিকিউটিভ কমিটির ইনস্টলেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বিসিসের নবনির্বাচিত 2024-26 কার্যনির্বাহী পরিষদ। এ লক্ষ্যে গত সোমবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথ বাক্য পাঠ করান বিসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ। অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত বিসিস সভাপতি আইসিটি খাতে কর অব্যাহতি বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন, যার সপক্ষে কর অব্যাহতির দাবি তুলে ধরেন অন্যান্য বক্তারা। অসামঞ্জস্য আমরা দেখেছি এনবিআর এর মধ্যে। এনবিআর বলতে চায় 5,000 কোটি টাকা প্রফিট করে আমাদের ইন্ডাস্ট্রি। আমরা বলেছি আমাদের ইন্ডাস্ট্রি, তার মানে আমাদের ইন্ডাস্ট্রির রেভিনিউ হচ্ছে 50,000 কোটি টাকা, অথচ আমাদের ইন্ডাস্ট্রির টার্নওভার হচ্ছে 2,000 কোটি টাকা। এই যে একটা অঙ্কের অসামঞ্জস্য, এই অসামঞ্জস্যটা ঠিক করে দিলে আমার মনে হয় আইএমএফও আগ্রহ হারাবে এই ইন্ডাস্ট্রির উপরে ট্যাক্স বসাতে।
বেসিসের নতুন কমিটির নেতৃত্বে কোনো নারী উদ্যোক্তার অনুপস্থিতি উল্লেখ করে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, দেশের প্রতিটি জেলায় নারী উদ্যোক্তাদের জন্য আলাদা উইমেন চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করা হবে। এ সময় তিনি দেশের তথ্য প্রযুক্তি খাতকে গুরুত্বের সাথে বিবেচনা করে আন্তর্জাতিক বাজারে এর প্রসারে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। আমাদের টার্গেট যে আগামী 2 বছরের মধ্যে আমাদের তৃণমূলের প্রত্যেকটা জেলায় আমরা উইমেন চেম্বার অফ কমার্স করব। সেইখানে বেসিসেও আমার মনে হয় প্রচুর উদ্যোক্তা বেসিসে আমাদের নারীরা আছে, তাদেরকে এগিয়ে নেওয়ার সুযোগ আমার মনে হয় করে দেওয়া দরকার। বেসিসের কর অব্যাহতির দাবির প্রতি নিজের সমর্থন জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইসিটি খাতে আরও 5 বছর কর অব্যাহতির অনুরোধ জানানোর কথাও জানান প্রতিমন্ত্রী। সেই সাথে সফটওয়্যারের তৈরির পাশাপাশি স্টার্টআপ, মেশিন লার্নিং, ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলোতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। যদি আমরা 31 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সাম্পশনটা আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাআল্লাহ $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় অর্জন করতে পারি। আমাদের সেই ক্ষেত্রে এই পলিসি সাপোর্টটা দরকার, যেটা আমরা সরকার থেকে দিতে চাই। এ সময় নির্দিষ্ট সময়ের জন্য আইসিটি খাতে কর অব্যাহতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ট্যাক্সের যেটা হয়েছে, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, উনি আমার সাথে একমত হলেন। না, এটা তুমি ঠিকই বলেছো, আমরা একটা এই ধরনের আমরা আপনি বলতে পারেন না, ঠিক আছে আগামী 3 বছরে এত হবে, তারপর এত হবে, তারপর এত হবে, দেন আলটিমেটলি উইল বি ব্যাক টু নর্মাল ট্যাক্স। উনি মোটামুটি আমার সাথে তখন একমত হয়েছে। এখন দেখি বাজেটে কি হবে, আমি কথাটা ওনার সাথে আবার বলবো। ইনস্টলেশন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম। বিসিস সদস্যদের পাশাপাশি সংগঠনটির সাবেক নেতা সহ আরও উপস্থিত ছিলেন আইসিটি খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, সাংবাদিক ও এই খাত সংশ্লিষ্ট অংশীদাররা। এর আগে গত 8 মে বিসিসের 2024-26 মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে 11 সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। আপনি কি একজন উচ্চাকাঙ্ক্ষী ব্লগার? দর্শকদের মন জয় করতে চাওয়া ভিডিও তৈরি করতে চান? তাহলে আপনার প্রয়োজন একটি দুর্দান্ত স্মার্টফোন। অ্যান্ড্রয়েড না আইফোন, দুটিরই কিন্তু নিজস্ব সুবিধা অসুবিধা রয়েছে। কিন্তু কোন স্মার্টফোন আপনার ব্লগিং জীবনের জন্য সেরা হবে, আজকে আমরা সেই রহস্যের উদ্ঘাটন করব। ভালো ভিডিও ব্লগ তৈরির ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আইফোনকে বলা হয় রাজা। আইফোনের ক্যামেরা খুব সহজেই তোলে দুর্দান্ত ভিডিও এবং ছবি। আইফোনের ক্যামেরার কালার সায়েন্স খুবই নিখুঁত, ফলে তৈরি ভিডিওগুলো আপনাকে মুগ্ধ করবে। আর তাই আইফোন সাধারণত ভিডিও কোয়ালিটির জন্য খুবই জনপ্রিয়। মোটামুটি সেমি প্রফেশনাল কাজে এর ফুটেজগুলো ব্যবহার করা যায়। তবে অনেকেই এখন পুরো সিনেমা বা নাটক তৈরি করছে আইফোন দিয়ে। অ্যান্ড্রয়েড ফোনকেও ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে একেবারে পেছনে ফেলা যায় না। স্যামসাং, শাওমি সহ বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনেরও দারুণ ক্যামেরা পাওয়া যায়। এমনকি কিছু অ্যান্ড্রয়েড ফোন 4K রেকর্ডিংয়ের মতো রোমাঞ্চকর ফিচার পর্যন্ত দিচ্ছে। যদিও ভিডিওর ক্ষেত্রে এই কে এর হিসাব কিন্তু একটু জটিল, সেটি না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। তবে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেরই ক্যামেরার সেন্সর ছোট হওয়ায় ভিডিও পারফরমেন্স খুব একটা ভালো হয় না। তবে স্যামসাং, হুয়াওয়ের মতো জায়ান্ট কোম্পানিগুলো তাদের ক্যামেরার কোয়ালিটি এখন বেশ উন্নত করেছে। এরপর আসি সফটওয়্যার সাপোর্টের দিকে। আইফোন সাধারণত দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেটের জন্য পরিচিত, অর্থাৎ কয়েক বছর পরেও আপনি আপনার আইফোনে সর্বশেষ সফটওয়্যার আপডেট পাবেন। অন্যদিকে অ্যান্ড্রয়েড ফোনে আপডেট পাওয়ার মেয়াদ সাধারণত কম হয়। ভিডিও বানানোর পর সেই ভিডিও এডিট করাও তো জরুরি। এক্ষেত্রে আইফোন আবার অনেকটাই এগিয়ে। আইফোনে থাকা এডিটিং সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন আপনি। আইফোনের সাথে থাকা এডিটিং সফটওয়্যার সাধারণত খুবই ব্যবহারকারী বান্ধব, ফলে আইফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করা থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সবকিছুই একটি ইকোসিস্টেমের মাধ্যমে করে ফেলা যায়। আইমুভির মতো প্রি ইনস্টল অ্যাপ্লিকেশনগুলো দ্রুত এডিটিংয়ের ক্ষমতা দেয় আপনাকে। তবে গুগল প্লে স্টোরেও অ্যান্ড্রয়েডের জন্য প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার রাশ সহ ক্যাপকাটের মতো অনেক দুর্দান্ত এডিটিং অ্যাপ পাওয়া যায়।
অ্যান্ড্রয়েডের বিষয়টি কিছুটা জটিল। অনেক থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে বেসিক এডিটিংগুলো করতে হয় অ্যান্ড্রয়েডে, আর প্রো এডিটিং করতে পেইড অ্যাপ ছাড়া কোনো বিকল্পই থাকে না আপনার হাতে। এরপর জেনে নেওয়া যাক এদের রেকর্ডিং কোয়ালিটি। বেশিরভাগ অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোন এখানে এগিয়ে থাকলেও স্যামসাং ও শাওমির বেশ কিছু মডেলে দুর্দান্ত সাউন্ড রেকর্ডিং হয়। এমনকি এগুলোতে নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি এক ক্লিকেই নয়েজ ডিটেকশনের সুযোগ রয়েছে। এরপর আসি এদের দামের দিকে। সাধারণত একই রকম ফিচার থাকা অ্যান্ড্রয়েড ফোন আইফোনের চেয়ে কম দামে পাওয়া যায়, তবে প্রিমিয়াম ফিচারের ক্ষেত্রে দামের এই ব্যবধান কমে যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনের দামের রেঞ্জ অনেক বেশি বিস্তৃত। বাজেট ফ্রেন্ডলি ফোন থেকে হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোন সবই পাওয়া যায়। আইফোন সাধারণত অ্যান্ড্রয়েডের চেয়ে একটু বেশি দামি হয়ে থাকে, তবে স্যামসাংয়ের বেশ কিছু মডেল আইফোনের থেকেও কিন্তু দামি। অ্যান্ড্রয়েড ফোন অধিক কাস্টমাইজ যোগ্য। আপনি আপনার পছন্দ মতো এতে লঞ্চার, থিম এবং অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন। আইফোনের ক্ষেত্রে এই সুবিধাটা খুব বেশি পাওয়া যায় না। এক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে আইফোনের আইক্লাউড সিস্টেম। সেখানে কিন্তু বাংলাদেশের কোনো মাল্টি কারেন্সি কার্ডেই পে করা যায় না, ফলে এর অনেক ফিচার থেকেই বঞ্চিত হয় এর ব্যবহারকারীরা। কোনটা ভালো, অ্যান্ড্রয়েড নাকি আইফোন? এটি আপনার প্রয়োজনীয়তা এবং পছন্দের উপর নির্ভর করে। আপনি যদি সহজ ব্যবহার এবং স্থিতিশীল ভিডিওর ক্ষেত্রে গুরুত্ব দেন তাহলে আইফোন ভালো হতে পারে। আবার বাজেটের সীমাবদ্ধতা থাকলে এবং কাস্টমাইজেশন সুবিধা চাইলে অ্যান্ড্রয়েড সবচেয়ে ভালো। তবে বেশিরভাগ ব্লগারের মতে আপনি যদি সেরা ভিডিও কোয়ালিটি, দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট এবং সহজ এডিটিং অভিজ্ঞতা চান তাহলে আইফোন হবে আপনার জন্য সেরা চয়েস। এছাড়া আপনি যদি একজন পুরোদস্তুর ব্লগার হতে চান সেক্ষেত্রে স্মার্টফোন অপরিহার্য। আধুনিক স্মার্টফোনগুলোতে চমৎকার ক্যামেরা, দ্রুত প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকে, যা ভিডিও ধারণ, এডিটিং এবং আপলোড করার জন্য আদর্শ। তবে এর পাশাপাশি আরও কিছু গেজেটস থাকলে আপনার ব্লগিং হয়ে উঠবে আরও প্রাণবন্ত, যা বেশিরভাগ দর্শককে আকৃষ্ট করবে আপনার কন্টেন্টের প্রতি। প্রথমে একটি ট্রাইপড কিনে ফেলুন। স্থির ভিডিওর জন্য ট্রাইপড অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাত কাঁপানোর কারণে ভিডিও ফুটেজ অস্পষ্ট হতে পারে। ট্রাইপড ব্যবহার করলে ভিডিও হবে আরও সুন্দর এবং পেশাদারী। এরপর বাজেট থাকলে একটি গিম্বলের ব্যাপারে ভাবতে পারেন। এটি আপনার চলমান ভিডিওগুলোকে আরও স্মুথ করবে। এর ফলে আপনি যে অবস্থাতে চলাফেরা করেন না কেন আপনার ভিডিও হবে খুবই স্টেবল, যা এক ভিন্ন মাত্রা যোগ করবে আপনার কন্টেন্টে। ভালো ব্লগিং এর ক্ষেত্রে স্পষ্ট শব্দ গ্রহণের জন্য আলাদা মাইক্রোফোন ব্যবহার করা উচিত। স্মার্টফোনের ভেতরেই মাইক্রোফোনগুলো প্রায়ই ব্যাকগ্রাউন্ডের শব্দ গ্রহণ করে, যা ভিডিওর মান কমে দেয়। তবে বাজারে কোনো মাইক্রোফোন এর ক্ষেত্রে সেরা তা জানাবো অন্য কোনো ভিডিওতে। প্রফেশনাল ব্লগিং এর জন্য ভালো ভিডিওর জন্য পর্যাপ্ত আলো প্রয়োজন। কৃত্রিম আলো ব্যবহার করে ভিডিও আরো উজ্জ্বল এবং আকর্ষণীয় করা যায়। এক্ষেত্রে টেলিসন, জিওন থেকে শুরু করে রোটোলাইট নিও সহ আরো অনেক ব্র্যান্ডের ছোট ছোট ব্লগিং লাইট পাওয়া যায়। সেগুলো মাত্র 500 থেকে শুরু করে খুবই কম দামে আপনি বাজারেই পেয়ে যাবেন। ব্লগিং এর জন্য আরো কিছু গেজেটস মাঝে মধ্যেই অক্সিজেনের মতো কাজ করে, যেমন ভিডিও ফাইল স্টোর করার জন্য এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ভ্রমণের সময় স্মার্টফোন চার্জ করার জন্য একটি পাওয়ার ব্যাংক, যা কিছুতেই 20,000 mAh এর চেয়ে কম হওয়া উচিত নয়, নিজের ভিডিও ধারণ করার জন্য একটি সেলফি স্টিক। এই গেজেটগুলো ভিডিওর মান উন্নত করতে এবং দর্শকদের আকর্ষণ করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, ভালো ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার গল্প বলার দক্ষতা এবং সৃজনশীলতা। প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আবিষ্কার চলমান। আজ ফিরতে হচ্ছে, তবে আগামী সপ্তাহে ফিরবো এই জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথেই থাকুন সাইটেক 24-এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানতে মেল করুন scitek24.news24@gmail.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের, এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।